হ্যালো, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে প্রত্যেকটি পর্বে উৎসাহ দান করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। বড়দের জানাই আমি সশ্রদ্ধ প্রণাম এবং সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আপনাদের অনুরোধেই আমি বিগত কয়েকটি পর্ব ধরে আপনাদের শোনাচ্ছি বাংলা সাহিত্যের কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় সৃষ্টি দৃষ্টি প্রদীপ উপন্যাসটি পাঠ করে। আজকে আমি শোনাবো এর পঞ্চম পর্ব। আগের পর্বগুলিতে আপনারা শুনেছেন জিতু ছোটবেলা থেকে কত আরামে আয়েসে পাহাড়ে জীবনযাত্রা মধ্যে তার জীবনটা কাটিয়ে অভ্যস্ত হয়ে পরবর্তীকালে ভাগ্যের ফেরে তাকে কত কষ্ট পেতে হয়েছে এবং এই কষ্টের মধ্যে দিয়ে কিভাবে তাদের ছোট ছোট ভাই বোনকে রেখে তার বাবা চলে যান এবং তারপরে তাদের কত কষ্ট হয়েছে বাবাকে এইভাবে হারিয়ে তার আত্মীয় স্বজনের কাছে অত্যাচারিত হয়ে তারই কাহিনী আমরা এতক্ষণ শুনেছি। আজকে দেখব এর পরবর্তী পর্বে কি অপেক্ষা করছে আমাদের জন্য। চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে দৃষ্টি প্রদীপের পঞ্চম পর্ব। জ্যাঠামশাইয়ের বাড়ির শালগ্রাম শিলার যেটা ছিল সবসময় পুজো হতো তার ওপর আমার ভক্তি একদম ছিল না। ওদের জাঁকজমক পুজোর সময়কার আড়ম্বর ঘটা দেখে মনটা কেমন যেন বিরূপ হয়ে উঠল আমার। আগেই বলেছি আমার মনে হতো ওদের এই পুজো অর্চনার ঘটার মূলে রয়েছে বৈষয়িক উন্নতির জন্য ঠাকুরের প্রতি কৃতজ্ঞতা দেখানো আর ভবিষ্যতে যাতে আরও টাকা কড়ি বাড়ে সেই উদ্দেশ্যেই ঠাকুরের কাছে প্রার্থনা জানানো। তাকে প্রসন্ন রাখলেই এদের আয় বাড়বে, আরও উন্নতি হবে, খ্যাতি বাড়বে। আমার জ্যাঠাইমা এবং জ্যাঠামশাইয়ের এই পুজো অর্চনা দেখে কিন্তু এগুলোই মনে হতো। তাকে প্রসন্ন রাখলেই সব শান্তি। আমার জ্যাঠাইমাকে সবাই বলবে ভালো, সংসারের লক্ষ্মী, ভাগ্যবতী। তার পয়াতেই বোধহয় এসব হচ্ছে। সবাই খোসামত করবে, মন জুগিয়ে চলবে। পাশাপাশি অমনি আমার মায়ের ছবিটা আমার মনে চলে আসে। মা কোনো গুণে জ্যাঠাইমার চেয়ে কিন্তু কম নয়। মাকে চা বাগানে আমি দেখেছি কল্যাণী মূর্তিতে। লোকজনকে খাওয়ানো দাওয়ানো, কুলিদের ছেলে মেয়েদের পুঁতির মালা কিনে দেওয়া, আদর যত্ন করা, আমাদের একটু অসুখে যখনই পড়তে দেখতেন রাত জেগে বিছানায় বসে থাকা। কাছাকাছি কোনো চা বাগানের বাঙালি বাবু সোনাদার যখন নেবে চলে আসতো সেখানের বাগানে আমাদের বাসায় যারা একবার আসতো না খাইয়ে মা তাদের ছাড়তেন না। আর সেই মা এখানে এদের সংসারের দাসী, পরনে ছেঁড়া ময়লা কাপড়, কাজ করতে পারলে সুখ্যাতি একটুও জোটে না, আর না পারলে বকুনি তো লেগেই আছে, গালাগাল আছে তার মধ্যে। সবাই হেনস্থা করে, কারো কাছে এতটুকু মান নেই মায়ের, মাথা তুলে বেড়াবার কোনো মুখই যেন নেই। কেন ঠাকুরকে ঘুষ দিতে পারেন না বলে? আমার মনে হতো জ্যাঠাইমাদের শালগ্রাম শিলা একটি ষড়যন্ত্রের মধ্যে থাকেন। তিনি ষোড়শোপচারে পুজো পেয়ে জ্যাঠাইমাকেই বোধহয় বড় করে দিয়েছেন। অন্য সকলের ওপর জ্যাঠাইমা যে অত্যাচার অবিচার করছেন
তা চেয়েও দেখছেন না এই ঠাকুর। একদিন সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে আরতি শুরু হয়েছে। নরু, সীতা, শেওগাগার ছেলে, পুলিন আর আমি দেখতে গেছি। পুরুত ঠাকুর ওদের সবার হাতে একটা করে রূপো বাঁধানো চামর দিল। আরতির সময় তারা চামর জোড়াতে লাগলো। আমার আর সীতার হাতে কিন্তু দিল না। সীতা চাইতে গেল, তাও দিল না। একটু পরে ধূপ ধুনো ধোঁয়ার সুগন্ধে দালান ভরে গেল। বুলু আর ফেনি কাঁসর বাজাচ্ছে। পুরুত ঠাকুরের ছোট ভাই রাম ঘড়ি পিটছে। পুরুত ঠাকুর তন্ময় হয়ে পঞ্চপ্রদীপে ঘিয়ের বাতি জেলে আরতি করছে। আমি আর সীতা ছিটের দোলাই মোড়া ঠাকুরের আসনের দিকে চেয়ে আছি। এমন সময় আমার মনে হলো, এ দালানে শুধু আমরা এই কজনই উপস্থিত নেই, আরও অনেক লোক উপস্থিত আছে। তাদের দেখা যাচ্ছে না, তারা সবাই কেমন যেন অদৃশ্য। আমার গাটা কেমন ঘুরতে লাগলো, আর কানের পেছনে মাথার মধ্যে একটা জায়গায় যেন কেমন একটা করতে লাগলো। মনে হলো যেন কতগুলো পিঁপড়ে বাসা ভেঙে বেরিয়ে আসতে চাইছে আমার মাথার মধ্যে থেকে। আমি জানি এ আমার চেনা জানা বহু পরিচিত লক্ষণ, অদৃশ্য কিছু দেখবার আগেকার অবস্থা। চা বাগানে এরকম কতবার হয়েছে। শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি হয়, সেটিকে আমি বলে বোঝাতে পারবো না। জ্বর আসবার আগে যেমন হয় লোক বুঝতে পারে এইবার জ্বর আসবে, এও ঠিক তেমনি। আমি সীতাকে কি বলতে গেলাম, পিছু হটে গিয়ে দালানের থামটা ঠ্যাসান দিয়ে দাঁড়িয়ে রইলাম। গাটা কেমন বমি বমি করে উঠল। গাটা বমি বমি করে উঠলে লোকে যেমন করে, সেই ভাবটা কাটাবার চেষ্টা করে আমি সেই রকম স্বাভাবিক অবস্থা থাকবার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম। কিছুতেই কিছু হলো না। ধীরে ধীরে পুজোর দালানের 3 ধারের দেওয়ালে আমার সামনে থেকে দেওয়ালগুলো যেন মনে হতে লাগলো অনেক দূরে, অনেক দূরে সরে যেতে লাগলো। কাঁসর ক্ষীণ হয়ে এলো। কতকগুলো বেগুনি রাঙা রঙের আলোর চাকা যেন একটার পর আর একটার পিছনে তাড়া করছে। সারি সারি বেগুনি আর রাঙা আলোর চাকা লম্বা সারি দিয়ে আমার চোখের সামনে দিয়ে কেমন যেন খেলে যাচ্ছে। তারপর আমার বাঁয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত একটা বড় নদী দেখলাম। ওপারে সুন্দর গাছপালা, নীল আকাশ। এপারের অনেক ঝোপ বন সব রয়েছে, কিন্তু যেন মনে হলো সব জিনিসটা আমি ঝাড় লণ্ঠনের টেকোনা কাঁচ দিয়ে দেখছি। নানা রঙের গাছপালা, নদীর জলের ঢেউয়ের নানা রকম রং। ওপারটায় লোকজনে ভরা, মেয়েরাও আছে, পুরুষও আছে। গাছপালার মধ্যে দিয়ে একটা মন্দিরের সরু চূড়ো যেন ঠেলে আকাশে উঠছে। আর কত ফুল, কত রঙের, কত চমৎকার যে সেখানে ফুটে আছে আমি মুখে প্রকাশ করতে পারবো না। গাছের সারা গড়ি ভরে যেন রঙিন উজ্জ্বল থোকা থোকা ফুল ফুটে আছে। হঠাৎ সেই নদীর একপাশে জলের ওপর ভাসমান অবস্থায় জ্যাঠামশায়ের ঠাকুর ঘরটা একটু একটু করে ফুটে উঠল। তার চারিদিকে নদী। কড়িকাঠের কাছে সে নদীর ধারের একটা যেন ডাল গাছ থেকে নেমে এসেছে, ফুল শুদ্ধ থোকা থোকা হয়ে হাওয়ায় দুলছে। ওদের সেই দেশটা যেন আমাদের ঠাকুর ঘরের চারিপাশে ঘিরে রয়েছে। তার উপরে নিচে ডাইনে বাঁয়ে আমার মন কেমন আনন্দে ভরে গেল। কান্না আসতে চাইল। কি জানি কোন ঠাকুরের ওপর এই ভক্তিতে আমার এরম হলো। আমার ঘোর কাটল তখন চেঁচামেচির শব্দ হচ্ছে। সেই শব্দে আমার সবাই মিলে ঠেলছে। সীতা আমার ডান হাতটা জোর করে ধরে দাঁড়িয়ে আছে। পুরুত ঠাকুর পুলিন দেখে রেগে আমায় যেন মনে হলো কি একটা বলছে। চেয়ে দেখি আমি ভোগের লুচির থালায়
একদম কাছে পা দিয়ে দাঁড়িয়ে আছি। আমার কোঁচা লুটাচ্ছে উঁচু করে সাজানো ফুলকো লুচির রাশির ওপরে। তারপর যা ঘটল, পুরুত ঠাকুর গালের 4-5টা চড় কষিয়ে দিল। ওপর থেকে আগুন হয়ে বলতে লাগলেন, সবাই জানে আমি নাকি পাগল, আমার নাকি মাথার রোগ আছে। আমায় তারা কেন যে ঠাকুর দালানে ঢুকতে দেয় এই আরতির সময়, এটাই উনি বুঝতে পারেন না। এই সব আর কি। মেজো কাকার মারের ভয় অন্ধকারে সেই রাত্রে জ্যাঠামশায়ের খিড়কি পুকুরে মাদার গাছের তলায় একা এসে দাঁড়ালাম। সীতা গোলমালটা টের পায়নি আমি কোথায় গেছি। মনে হয় গোলমালে সে গুলিয়ে গেছিল। আমার গাটা তখন কাঁপছিল ভয়ে। এ আমার কি হলো? আমার কেন এমন হয়? আমার কি সত্যি খুব শক্ত ব্যারাম হয়েছে? ঠাকুরের ভোগ আমি তো ইচ্ছা করে ছুঁইনি, তবে ওরা বুঝল না কেন? এখন আমি কি করি? আমি হিন্দু দেবদেবী জানতাম না, সে শিক্ষা আজন্ম আমাদের কেউ দেয়নি। কিন্তু মিশনারি মেমদের কাছে জ্ঞান হওয়া পর্যন্ত যা শিখে এসেছি, সেই শিক্ষা অনুসারে অন্ধকারে মাদার গাছের গুড়ির কাছে মাটির ওপর হাঁটু গেড়ে হাত জোর করে বসে মনে মনে বললাম, হে প্রভু যিশু, হে সদাপ্রভু, তুমি জানো আমি নির্দোষ, আমি ইচ্ছা করে করিনি কিছু। তুমি আমার এই রোগটা সারিয়ে দাও, আমার যেন এরকম কখনো না হয়। তোমার জয় হোক, তোমার রাজত্ব আসুক, আমিন। সকালে স্নান করে এসে দেখি সীতা আমাদের ঘরের বারান্দাতে এক কোণে খুঁটিটা হেলান দিয়ে বসে যেন কি পড়ছে। আমি কাছে গিয়ে বললাম, দেখি কি পড়ছিস সীতা? সীতা এমন এক মনে বই পড়ছে যে সে বই থেকে চোখটা না তুলেই বলল, ও পাড়ার বৌদিদির কাছ থেকে না এনেছি প্রফুল্লবালা। গোড়াটা একটু কেমন যেন, একটু পড়ে দেখো না, তারপর চমৎকার লাগবে বইটা দাদা। আমি বইখানা হাতে নিয়ে দেখলাম নামটা প্রফুল্লবালা বটে। আমি বইটা পড়ব বলে নিলাম, কিন্তু আমি খুব একটা বই পড়তে ভালোবাসি না। বইখানা ওর হাতে আবার ফেরত দিয়ে দিলাম, দিয়ে বললাম, তুই এত বাজে বই কেন পড়িস বলতো? সীতা বললে, বাজে বই নয় দাদা, পড়ে একবার দেখো না। জমিদারের ছেলে সতীশের সঙ্গে এক গরিব ভট্টাচার্যি ব্রাহ্মণের মেয়ে প্রফুল্লবালার দেখা হয়। ওদের বোধহয় বিয়ে হবে জানো। সীতা দেখতে ভালো বটে, কিন্তু যেমন সাধারণ ভাইয়েরা বোনেদের চেয়ে দেখতে ভালো হয়, ঠিক তেমনি এর বেশি খুব একটা কিছু নয়। আমাদের বেলাতেও তাই হয়েছে। আমাদের মধ্যে দাদা সবচেয়ে সুন্দর দেখতে, সবার থেকে ভালো। যেমন রং তেমন চোখ মুখ তেমন চুল, তারপর সীতা, তারপরে আমি। দাদা যে সুন্দর এ কথা শত্রুতেও স্বীকার করবে। সে আগে থেকে ভালো, অনেক ভালো দেখতে ছিল, এর আগেও। যেমন চোখ মুখ গায়ের রং, তেমনি ছিল মুখের গড়ন। আমার আর সীতার জন্য বিশেষ কিছু রেখে দেয়নি বোধহয় মা। তাহলেও সীতাকেও দেখতে যথেষ্টই ভালো। তাছাড়া আবার শৌখিন সে, সর্বদা ঘষে মেজে রাখে নিজেকে, খোঁপাটি বাঁধে, টিপটা পরে, সবসময় সুন্দর করে নিজেকে রাখে। কথা বলতে বলতে 10 বার খোঁপায় হাত দিয়ে দেখে খোঁপাটা ঠিক আছে কি না। এ নিয়ে এ বাড়িতে তাকে কম কথা সহ্য করতে হয়নি। কিন্তু সীতা বিশেষ কিছু গায়ে মাখে না, কারুর কথা গ্রাহ্যের মধ্যে আনে না, চিরকালের একগুঁয়ে স্বভাব তার। আমার মনের মধ্যে মাঝে মাঝে কষ্ট হয়, আমাদের তো পয়সা নেই, সীতাকে তেমন ভালো ঘরে বোধহয় বিয়ে দিতে পারবো না। এইসব পাড়াগাঁয়ে আমার জ্যাঠামশাদের মতো বাড়িতে আমার জ্যাঠাইমার মতো শাশুড়ির হাতে যদি পড়ে, কি দুর্দশাটাই না হবে ওর। ওর এত বই পড়ার ঝোঁক,
এ পাড়ায় ও পাড়ায় বৌঝিদের বাক্সে যত বই আছে সব চেয়ে চিনতে নিয়ে এসে সংসারের কাজের ফাঁকে ফাঁকে পড়ে ফেলে। জ্যাঠাইমা তো এমনিই বলেন, ওসব অলক্ষণে কাণ্ড বাপু, মেয়ে মানুষদের আবার অত বই পড়ার শখ কিসের? হ্যাঁ, এত সাজগোজের ঘটা কেন বাবু বুঝি না। পড়বে তেমন শাশুড়ির হাতে, ঝাঁটার আগায় বই পড়া ঘুচিয়ে দেবে 3 দিনে। সীতার বুদ্ধি খুব। শতগল্প বলে একখানা বই ও কোথা থেকে যেন এনেছিল। তাতে সোনামুখী ছাইমুখী বলে একটা গল্প আছে। সৎমার সংসারে গুণবতী লক্ষ্মী মেয়ে সোনামুখী ঝাঁটা লাথি খেয়ে মানুষ হতো। তারপর কোন দেশের রাজকুমারের সঙ্গে তার যেন বিয়ে ঠিক হয়ে গেল ভগবানের দয়ায়। সীতা দেখি গল্পটা পড়ে পাতা মুড়ে রেখেছে। ও গল্পটার সঙ্গে ওর জীবনের মিল আছে বলে জানি না ও ভেবেছিল কি না, হয়তো হতেও পারে ভেবেছিল। কিন্তু সীতা একটা কথাও মুখ ফুটে কখনো বলে না এ বিষয়ে। ভারী চাপা মেয়ে। সীতা বই থেকে চোখ তুলে পথের দিকে চেয়ে বলল, ওই হিরু ঠাকুর আসছে, ওই যো। আমি পালাই বাবা। আমি বললাম, আরে বস বস, হিরু ঠাকুর কিচ্ছু বলবে না। ও ঠিক আজ এখানে খাবার কথা বলবে দেখিস। হিরু ঠাকুরকে এই গায়ে আসা পর্যন্ত দেখছি, রোগা কালো চেহারা, খোঁচা খোঁচা এক মুখ কাঁচা পাকা দাড়ি, পরনে থাকে আধময়লা থান, খালি গা খালি পা, কাঁধে একটা ময়লা চাদর থাকে, তার উপরে একখানা ময়লা গামছা ফেলা থাকে। নিজের ঘরদোর নেই, লোকের বাড়ি বাড়ি সে খেয়ে বেড়ায়। আমরা যখন এখানে নতুন এলাম তখন কতদিন হিরু ঠাকুর এসে আমাকে বলেছে, তোমার মাকে বলো খোকা, আমি এখানে আজকে দুটো খেয়ে যাব। মাকে বলতোই তক্ষণই তিনি রাজি হতেন। মা চিরকাল তো এমনই মানুষ, আগে তো এরকম ছিলেন না, লোককে খাওয়াতে দাওয়াতে খুব ভালোবাসতেন। আমার কথাই ঠিক হলো। হিরু ঠাকুর এসে বলল, শোনো খোকা, তোমার মাকে বলো আমি আজ এখানে দুপুরে 4টে খেয়ে যাব ভাত। সীতা বই মুখে দিয়ে খিলখিল করে হেসেই খুন। আমি বললাম, হিরু জ্যাঠা, আজকাল তো আমরা আলাদা আর খাই না, জ্যাঠামশাইদের বাড়িতেই তো খাই বাবা মারা যাওয়া পর্যন্ত। আপনি সেজু কাকাকে গিয়ে বলুন না, সেজু কাকা কাঁঠাল তলায় নাপিতের কাছে দাড়ি কামাচ্ছে। সেজু কাকা লোক ভালো। হিরু ঠাকুর আশ্বাস পেয়ে আমাদেরই ঘরের বারান্দায় বসল। সীতা উঠে একটা কম্বল পেতে দিল। হিরু ঠাকুর বলল, তোমার দাদা কোথায়? দাদার সঙ্গে ওর বড় ভাব। হিরু ঠাকুরের গল্প দাদা শুনতে ভালোবাসে, আর হিরু ঠাকুরকে কষ্ট করে দাদাকে আর কত বোঝাতে হয় না। দাদা হিরু ঠাকুরের দুঃখে কেঁদেই ওঠে। এখানে যখন খেতে আসতো তখনও দাদার সঙ্গেই তার প্রথম আলাপ হয়েছিল। হিরু ঠাকুরের নাকি কেউ নেই, একটা ছেলে ছিল, সে নাকি আজ অনেক দিন হলো নিরুদ্দেশ হয়ে গেছে। হিরু ঠাকুর এখনো বিশ্বাস করে ছেলে একদিন ঠিক ফিরে আসবে, অনেক টাকা করে নিয়ে আসবে। হিরু ঠাকুরকে দেখে না কেমন যেন মায়াও লাগে। হিরু ঠাকুরের এখনো তাই বিশ্বাস। দাদা হিরুর এইসব গল্প শুনে মনে মনে বেশ আনন্দই পেত। অমন শ্রোতা এই গায়ে হিরু ঠাকুরের আর কেউ ছিল না। খেতে বসে হিরু ঠাকুর এক মহা গোলমাল বাঁধিয়ে বসল। জ্যাঠামশাইয়ের ছোট মেয়ে শাড়িকে ডেকে বলল, খুকি শোনো, বাড়ির মধ্যে জিজ্ঞাসা করো তো, ডালের বাটিতে তারা কি কিছু মিশিয়ে দিয়েছেন? আমার গাটা যেন কেমন ঘুরছে। সবাই জানে হিরু ঠাকুরের মাথা খারাপ। সে ওরকম একবার আমাদের বাড়িতে খেতে এসেও বলেছিল, কিন্তু বাড়ি শুদ্ধ মেয়েরা বেজায় চটে গেছিল এতে। চটবাড়ি তো কথা না। জ্যাঠাইমা বললেন, শেষ ঠাকুরপো, খেয়ে দে আর কাজ নেই তোমার, বুঝলে? ও আপদটাকে না বিদেয় করো। মাসের মধ্যে 10 দিন আসবে খেতে, তারপর আবার খেয়ে বলবে খাবারে কিছু মিশিয়েছি কিনা আমরা। মরণ যত সব।
তোকে বিষ খাইয়ে মেরে আমাদের কি লাভ হবে বাবু? কি লাভ হবে? লাখো টাকা কি আছে নাকি তোর তালু? আজ থেকে বলে দাও সেই ঠাকুরপো, এ বাড়িতে আর কখনো যেন ও না আসে। এ বাড়ির দোর ওর জন্য বন্ধ। হিরু তখন খাওয়া শেষ করেছিল, গলায় বোধহয় একটু এঁটে গেছিল, বলল, না না, অমন কথা কন কেন? জ্যাঠাইমার গালাগালিটা শুনে মুখখানা কাচুমাচু করে উঠে গেল, শুধু একটা কথাই বলে। দাদা এ সময় বাড়ি ছিল না। আমাদের মুখে এরপর সব শুনে বলল, আহা, ও পাগল, ছেলের শোকে পাগল হয়ে গেছে। ও কি বলে না বলে তাকে ধরতে আছে? ছি, খাবার সময় জ্যাঠাইমা এমন করে গালমন্দ করলো, এটা ভালো হয়নি। সীতা বলল, গালাগাল দেওয়া ভালো হয়নি তা তো বুঝলাম, কিন্তু একটা কথা জানবে, খামোখা সে বারবার বলবে খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। লোকে কি মনে করে বলো তো এতে দাদা? দাদা আর কিছু না বলে চুপ করে উঠে গেল। সে কারোর সঙ্গে তর্ক করতে পারে না, সীতার সঙ্গে তো নয়ই। একবার কেবল আমায় জিজ্ঞাসা করল, আচ্ছা, হিরু জ্যাঠা কোন দিকে গেল রে জিতু, জানিস? আমি বললাম, না, জানি না। এর মাস 2-3 পরে মাঘ মাসের শেষ বিকেল বেলা আমাদের ঘরের সামনে একটুখানি পড়ন্ত রোদে পিঠে দিয়ে স্কুলের অঙ্ক করছি। এমন সময় দেখি হিরু ঠাকুরকে সন্তর্পণে আস্তে আস্তে ধরে নিয়ে আসছে আমার দাদা। হিরু ঠাকুরের চেহারা তখন শীর্ণ, মাথার চুল আর মুখ সবই উস্কো খুস্কো। মুখটা তো খুব পাঙাশ হয়ে গেছে, জ্বরে কাঁপছে শরীর, তেমনি কাশি। শুনলাম আজ নাকি 4-5 দিন হলো এত অসুখ, সে নাকি উঠতে পারছে না। ভট্টাচার্যের পুজোর দালানে নাকি শুয়েছিল। অসুখে কাশ থুতু ফেলে ঘর অপরিষ্কার করে রেখে দিয়েছিল। হিরু ঠাকুর চলতে পারে না, যেমন দুর্বল তেমনি জ্বর আর খুব ভয়ানক কাশি। কোথায় যায়? তাই দাদা তাকে নিয়ে এসেছে জ্যাঠাইমার বাড়ি। ভয়ে আমার প্রাণ উড়ে গেল। দাদার কি এতটুকু বুদ্ধি নেই? হা ভগবান, এটা কি দাদার নিজের বাড়ি যে এখানে যাকে খুশি যখন তখন কাউকে আনা যায়? কোন ভরসায় দাদা ওকে নিয়ে এলো? আমি মনে মনে চিন্তা করলাম। যা ভয় করেছি তাই হলো। হিরুকে অসুখ গায়ে হাত ধরে বাড়িতে এনেছে দাদা, এ কথা বিদ্যুৎ বেগে বাড়ির মধ্যে প্রচার হয়ে গেল। আমার জাতুতো ভাই বোনেরা এসে সব মজা দেখলো, ছুটে এলো। সেজু কাকা এসে বসলেন, বললেন, না না, এখানে ওকে কে নিয়ে এলো? এখানে জায়গা কোথায় ওকে রাখার জন্য? কিন্তু ততক্ষণে জ্যাঠামশায়ের চণ্ডী মণ্ডপের দাওয়ায় হিরু শুয়ে ধুঁকছে। দাদা চণ্ডী মণ্ডপের পুরনো একটা পাটি পেতে দিয়েছে। তখনই একটা কেমন যেন মনে হলো ওকে দেখে। ওর অবস্থাটা সত্যি খুব খারাপই ছিল। এই অবস্থায় কোনো রোগী কি কোথাও সরানো যায়? বাধ্য হয়েই তো এখানে জায়গা দিতে হলো কাকা। কিন্তু এর জন্য কি অপমানটাই না সহ্য করতে হলো দাদাকে, তা কি বলবো। এই জন্যই আমি বলেছিলাম না আনতে। সেই দিনটার কথা আমি কখনো ভুলবো না। দাদাকে আমরা সবাই ভালোবাসি, আমি সীতা দুজনেই। আমরা জানি সে বোকা, তার বুদ্ধি নেই। সে এখনও আমাদের চেয়েও যেন মনে হয় ছেলে মানুষ। সংসারে ভালো মন্দ সে কিছুই বোঝে না। তাকে বাঁচিয়ে আড়াল করে আমরাই নিয়ে যাই। দাদাকে কেউ একটু বকলে না আমরা সহ্য করতে পারি না। আর সেই দাদাকে বাড়ির মধ্যে ডেকে নিয়ে গিয়ে প্রথমে সেজু কাকা অকথ্য ভাষায় গালাগালি দিল, তারপর চট থাপ্পড় মারল এলোপাথারি। বললেন, বুড়ো ধাড়ি ছেলে কোথাকার,
ওই হাফ কাশে রোগীকে বাড়িতে তুলে নিয়ে এলে কি করে, কার হুকুমে? তোমার বাবার বাড়ি এটা? এতটুকু জ্ঞান হয়নি তোমার? সাহস তো বলিহারি, জিজ্ঞেস না করেই কাউকে নিয়ে চলে আসছো এখানে। এক কঠিন রুগী, তাকে বাড়ি নিয়ে এসে তুললে কোন সাহসে? নবাব হয়ে গেছো না ঢেঙ্গি হয়েছ? না, এটা কি তোমরা তোমার চা বাগান পেয়েছো? এর চেয়ে বেশি কষ্ট হলো যখন জ্যাঠাইমা অনেক গালিগালাজের পর রোয়াকে দাঁড়িয়ে হুকুম জারি করলেন, যাও, রুগিয়ে ছুঁয়ে ঘরে ধরে উঠতে পারবে না, পুকুর থেকে যাও, একদম ডুব দিয়ে চান করে এসো। মাঘ মাসের শীতের সন্ধ্যা আর সেই কনকনে ঠান্ডা পুকুরের জল, তার ওপর চা বাগানের আমলের সেই ছেঁড়া গরম কোটটা ছাড়া দাদার গায়ে দেবার মতো তখন আর কিচ্ছু ছিল না। দাদা গায়ে দেবে কি তাহলে নেয়ে উঠে? ভেবেই যেন আমার কিরম ভয় লাগলো। সীতা ছুটে এসে শুকনো কাপড় নিয়ে এসে পুকুরের ধারে দাঁড়িয়ে রইল। মাও এসে দাঁড়িয়েছিলেন। তিনি ভালো মানুষ, দাদাকে একটা কথাও বললেন না। কেবল ঠক ঠক করে কাঁপতে কাঁপতে জল থেকে যখন উঠে আসে তখন নিজের হাতে গামছা দিয়ে তার মাথাটা মুছিয়ে দেন। সীতা শুকনো কাপড় এগিয়ে দিল। আমি গায়ের কোটটা খুলে দাদাকে পরিয়ে দিলাম। রাত্রে মা সাবু করে দিলেন আমাদের ঘরের উনুনে। দাদা গিয়ে হিরুর ঠাকুরকে খাইয়ে এলো সেটা। সকালবেলা সেজু কাকার জ্যাঠামশাই দত্তদের কাঁঠাল বাগানের ধারে পোড়ো জমিটার যেখানে একটা বাড়ি আছে সেই বাড়ির কৃষাণকে ডেকে দিয়ে ক্ষেত মজুরির কাজ করাতো। সেই খেজুর পাতার একটা কুড়ে বানালেন আর লোকজন ডাকিয়ে হিরুকে ধরাধরি করে সেখানে নিয়ে গেলেন। দাদা চুপি চুপি এক বাটি সাবু মার কাছ থেকে করে নিয়ে গিয়ে দিয়ে এলো। দিন দুই এই অবস্থায় কাটলো। মুখুজ্জে বাড়ির বড় মেয়ে নলিনীদি রাত্রে এক বাটি বার্লি দিয়ে আসতো আর সকালবেলা যাবার সময় বাটিটা ফিরিয়ে নিয়ে যেত। একদিন রাতে দাদা বলল, চল জিতু, আজ হিরু জ্যাঠার ওখানে রাতে থাকবি? রামগতি কাকা দেখে বলেছে অবস্থা নাকি ভালো নয় জানিস। চল, আগুন জ্বালাবো এখন, বড্ড শীত তো, নইলে কষ্ট পাবে। রাত 10টার পর আমি আর দাদা দুজনে গেলাম। আমরা যাওয়ার পর নলিনীদি সাবু নিয়ে এলো, বলল, কীরকম আছে রে হিরু কাকা? তারপর সে চলে গেল। নারকোলের মালা 2-3টে শিওরের কাছে পাতা, তাতেই কাশ থুতু ফেলছে রোগী। আমার গা কেমন করে যেন বমি আসতে লাগলো। আর কি, তখন তো কনকনে ঠান্ডা, খেজুরের পাতার ঝাঁপে কি যেন মাঘ মাসের এত শীত আটকায়। দত্তদের কাঁঠাল বাগান থেকে শুকনো কাঁঠাল পাতা নিয়ে এসে দাদা আগুন জ্বালালো। একটু পরে দুজনেই ঘুমিয়ে পড়লাম। কত রাত্রে জানি না, আমার মনে হলো হিরু জ্যাঠা আমার সামনে দাঁড়িয়ে আছে। হিরু জ্যাঠা আর তো কাশছে না, তার রোগ যেন সেরে গেছে। আমার দিকে চেয়ে হেসে বলল, জিতু, আমি বাঁশ বেড়ে যাচ্ছি গঙ্গা নাইতে। আমার বড় কষ্ট দিয়েছে রে হরিবল্লভ, অর্থাৎ আমার জ্যাঠামশাইয়ের নাম বলল। আমি বলে দিচ্ছি, আমি বলে যাচ্ছি, ও নির্বংশ হবে, ও নির্বংশ হবেই হবে। তোমরা বাড়ি গিয়ে এখন শোগে যাও বাছা। আমার গাটা না শিউরে উঠল। এত স্পষ্ট কথাগুলো কানে গেল, এত স্পষ্ট হিরু জ্যাঠাকে দেখলাম যে বুঝে উঠতে পারলাম না প্রত্যক্ষ দেখছি না স্বপ্ন দেখছি। ঘুম কিন্তু ভেঙে গেছিল। দাদা দেখি তখনও কুকড়ো হয়ে শীতে ঘুমোচ্ছে। কাঁঠাল পাতার আগুন নিভে গেছে। হিরু জ্যাঠাও ঘুমোচ্ছে মনে হলো। বাইরে দেখি ভোর হয়ে গেছে।
দাদাকে উঠিয়ে নলিনীদির বাড়ি পাঠাবো ভাবলাম। বাবা, অর্থাৎ নলিনীদির বাবা রামগতি মুখুজ্জিকে একবার ডাকিয়ে আনবো। আনলামও। তিনি এসে দেখিয়ে বললেন, না, সব শেষ হয়ে গেছে। তা কতক্ষণ হলো? তোরা কি রাত্রে ছিলি নাকি এখানে? হিরু ঠাকুরের মৃত্যুতে চোখের জল আর রাখতে পারলাম না। তবুও আমার থেকে দাদার চোখের জলই বেশি পড়েছিল। অনেকদিন পর শুনেছিলাম হিরু ঠাকুর পৈতৃক কি জমিজমা দুখানা আম কাঁঠালের বাগান বন্ধক রেখে জ্যাঠামশাইয়ের কাছে কিছু টাকা ধার করেছিলেন এবং শেষ পর্যন্ত হিরু ঠাকুর সেই টাকা শোধ করতে পারেননি। তার দরুন জ্যাঠামশাইকে নালিশ করে নিলামে জ্যাঠামশাই সব বন্ধক দিয়ে বিক্রি করে দিয়েছিলেন। এরপর হিরু ঠাকুর আপোষে কিছু টাকা নিয়ে সম্পত্তিটা ফিরিয়ে নিতে এসেছিলেন। জ্যাঠামশাই রাজি হননি, কেবল বলেছিলেন ব্রাহ্মণের ভিটে আমি চাই না, ওটা তোমায় ফিরিয়ে দিলাম। হিরু তা নেয়নি, বলেছিল সব যে পথে গেছে এই ভিটেও যাক সেই পথে। এর কিছুকাল পরেই তার মাথা খারাপ হয়ে যায়। বিষয় বাড়বার সঙ্গে সঙ্গে জ্যাঠামশায় দান ধ্যান ধর্মানুষ্ঠানও বেড়ে চলছিল। প্রতি পূর্ণিমায় তাদের ঠাকুর ঘরের সত্যনারায়ণ পুজো হয়। শুধু পুজোই নয়, একটি গরিব ছাত্রকে জ্যাঠাইমা বছরে কিছু টাকা দিতেন বই কেনার জন্য। শ্রাবণ মাসে তাদের আবাদ থেকে নৌকো আসে নানা জিনিসপত্র বোঝাই করে। বছরের ধান, জ্বালা ভরা কই মাছ, বাজরা ভরা হাঁসের ডিম, তিল, আখের গুড়, আরও অনেক জিনিস। প্রতি বছরই সেই নৌকায় দুটো একটা হরিণও আসে। ধনধান্যপূর্ণ ডিঙা নিরাপদে দেশে পৌঁছেছে এবং তার জিনিসপত্র নির্বিঘ্নে ভাড়ার ঘরে উঠল। এই আনন্দে তারা প্রতিবার শ্রাবণ মাসে পাঠা বলি দিয়ে মনসা পুজো করতেন। এই গ্রামের ব্রাহ্মণদের খাওয়াতেন। বৈশাখ মাসে গৃহদেবতা গোপীনাথজির পুজোয় পালা পড়ল তাদের এবার। জ্যাঠামশাই গরদের জোর পড়ে লোকজন ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে কাসর ঘণ্টা ঢাক ঢোল বাজিয়ে ঠাকুর নিয়ে এলেন ও পাড়ার জ্ঞাতিদের বাড়ি থেকে। জ্যাঠাইমা খুড়িমা বাড়ির দৌড়ে দাঁড়িয়েছিলেন। প্রকাণ্ড পেতলের সিংহাসনে বসানো শালগ্রাম বয়ে আনছিলেন জ্যাঠামশাই নিজে। তিনি বাড়ি ঢুকবার সময় জ্যাঠাইমা জলের দ্বারা দিয়ে ঠাকুর অভ্যর্থনা করে নিয়ে এলেন। মেয়েরা শাঁখ বাজাতে লাগলো, উলু দিল। আমি, সীতা আর দাদা আমাদের ঘরের বানা থেকে সব দেখছিলাম। অত্যন্ত কৌতূহল হলেও কাছে যেতে আমরা পারছিলাম না, সাহস হলো না বলা যেতে পারে। মাকে মেমে পড়াতো সে কথা কানে যাওয়ার পর থেকে মানুষরা মায়ের কাছাকাছি থেকে দূরে সরে যেত। আর সেই কারণে আমরাও নেবে গিয়েছিলাম ওদের চোখ থেকে। আমরা নাকি খ্রিস্টান, আমরা নাকি নাস্তিক, পাহাড়ি জানোয়ার, ঘর দরে ঢুকবার নাকি যোগ্যতা নেই আমাদের। বৈশাখ মাসের প্রতিদিন কত কী খাবার তৈরি হতে লাগলো ঠাকুরের ভোগের জন্য। ওরা পাড়ায় ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে প্রায়ই খাওয়াতেন। রাত্রে শীতলের লুচি আর ফুল মিষ্টান্ন পাড়ার ছেলে মেয়েদের ডেকে নিয়ে খাওয়াতো শুনেছি। তবুও সীতার হাতে একখানা চন্দ্রপুলি বা লুচি ভেঙেও আধখানাও কোনোদিন কেউ দেয়নি। জ্যাঠাইমা এই সংসারে কর্ত্রী, কারণ জ্যাঠামশাই রোজগার করেন বেশি। ফর্সা মোটা, এক গা গয়না পরা, অলংকারে পরিপূর্ণ, এই হলেন জ্যাঠাইমা। এ বাড়িতে নববধূরূপে তিনি আসবার পর থেকেই নাকি এই সংসারের অবস্থা ফিরে যায়। তার আগে তাদের অবস্থা নাকি খুব একটা ভালো ছিল না, তাই তিনি নিজেকে ভাবেন ভাগ্যবতী। এ বাড়িতে তার ওপর কথা বলার ক্ষমতা নেই কারোর।
তার বিনা হুকুমে কোনো কাজ হয় না এখানে। এই জ্যৈষ্ঠ মাসে এত আম বাড়িতে, বউদের নিয়ে সবাইকে দেওয়া হয়। খাবার মতো ক্ষমতা কারণ নেই, কিন্তু যখন বলবেন খাওগে, তখনই সবাই খেতে পারবে। জ্যাঠামশাইয়ের বড় আর মেজ ছেলে শীতলদা আর সলিলদার বিয়ে হয়েছে। যদিও তাদের বয়স খুব বেশি নয় এবং তাদের বউদের বয়স আরও কম। 2 ছেলে আর 2 বউ। এ বাড়িতে গলগ্রহে আছে এক ভাগনা বউ আর তার ছেলে মেয়ে নিয়ে। আর আমার মা আমাদের নিয়ে, এছাড়া ভুবনের মা আছে ওখানে, কাকিমাও আছেন। এর মধ্যে এক ছোট কাকিমা বাদে সব জ্যাঠাইমার সেবাদাসী, সবাই ছোট কাকিমা বাদে। এই জন্য, কারণ সে বড় লোকের মেয়ে, বড় মানুষ নাকি, তাই সে বাদ। তার উপর জ্যাঠাইমার প্রভুত্ব বেশি খুব একটা খাটে না, মানে খাটানো যায় না। প্রতিদিন খাওয়ার সময় কি নির্লজ্জ কাণ্ডটাই না হয়। রোজ রোজ দেখে আমার চোখ শুয়ে গেছে। রান্নাঘরে একসঙ্গে ভাগ্নে, জামাই, ছেলেরা খেতে বসে। ছেলেদের পাতে, জামাইয়ের পাতে বড় বড় জামবাটি ঘন দুধ, ভাগ্নেদের পাতে হাতা করে দুধ। মেয়েদের খাবার সময় সীতা, ভাগ্নে বউ এরা সবাই কলাইয়ের ডাল মেখে ভাত খাওয়া শুরু করলো। নিজেদের, অর্থাৎ নিজেদের দল, 2 বউ, মেয়ে, নলিনীদি, এরা সব নিজের জন্য বাটিতে বাটিতে দুধ, আম, বাতাসা সব গুছিয়ে রাখলো। নলিনীদি আবার মধু দিয়ে আম দুধ খেতে ভালোবাসে। মধুর অভাব নেই। জ্যাঠামশাই প্রতি বছর আবার থেকে ছোট জালার 1 জালা মধু নিয়ে আসেন। নলিনীদি দুধ দিয়ে ভাত মেখেই খাবে আর বলবে, মা একটু মধু দিয়ে যাও না। কালে ভদ্রে হয়তো জ্যাঠাইমার দয়া হলো। তিনি সীতার পাতে 2টো আম দিয়ে বললেন, নে 1 হাতা দুধ নিয়ে খেয়ে নে, নয়তো ওরা ওই কলাইয়ের ডাল ভাত খেয়েই মানুষ হবে, উঠে যাবে। সীতা সেরকম মেয়ে নয় যে মুখ ফুটে কোনোদিন বলবে আমাকে একটু দুধ দাও না, আম দাও না। কিন্তু সেও তো ছেলে মানুষ, তাও তো খাবারে ইচ্ছা হয়। আমি এই কথা বলি যদি, খাবার জিনিসের বেলায় কাউকে দেবে কাউকে দেবে না, এ আবার কেমন নিয়ম? তবে একসঙ্গে সকলকে খেতে দাও কেন বলো তো? একদিন সীতা আমাকে বলেছিল, দাদা, জ্যাঠাইমারা না কীরকম লোক বলতো দেখি। মা তাল তাল বাটনা বাটবে, বাসন মাজবে, রাজ্যের বাসি কাপড় কাচবে, কিন্তু এত ডাবের ছড়াছড়ি এই বাড়িতে। গাছেরও তো অভাব নেই। একাদশীর পরদিন মাকে কোনো দিন বলে না, দাদা একটা ডাব খাও, নিয়ে যাও, এ কথা কোনো দিন বলতে শুনিনি। আমি মুখে মুখে বানিয়ে কথা বলতে ভালোবাসি। আপন মনে কখনো বাড়ির কর্তার মতো কথা বলি, কখনো চাকরের মতো কথা বলি। সীতাকে কত শুনিয়েছি, একদিন মাকেও শুনিয়েছিলাম। একদিন ওপাড়ার মুখুজ্জে বাড়িতে বীরুর মা, কাকিমা, দিদি এরা সব আমার গায়ে এসে ধেয়ে পড়ল। আমাকে বানিয়ে বানিয়ে কিছু বলতে হবে এর জন্য। ওদের রান্নাবাড়ির উঠোনে মেয়েরা সব রান্নাঘরে দাওয়ায় বসে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা ভাবলাম কি বলবো। সেখানে একটা বাঁশের ঘেরা পাঁচিলের গায়ে ঠেসানো দিয়েছিল দাঁড় করানো। সেটাতে দেখেই আমার মাথায় কোন বুদ্ধি এসে গেল। সেই বাঁশের ঘেরাটা হবে যেন আমার স্ত্রী, ওই জায়গাটা। আমি যেন চাকরি করে বাড়ি আসছি, হাতে অনেক জিনিসপত্র, ঘরে যেন সবে ঢুকেছি, এমন ভাব করে বললাম, ওগো কই, কোথায় গেলে? ফুলকপিগুলো নাবিয়ে নাও না। ছেলেটার জ্বর আজ কেমন আছে, কমেছে? মেয়েরা সব হেসে কেমন যেন গড়িয়ে পড়ল। আমার উৎসাহ গেল অনেক বেড়ে। আমি বিরক্তির সুরে বললাম, আহ, ওই তো তোমার দোষ, কুইনিন দেওয়া আজ তো একটু উচিত ছিল।
তোমার দোষেই ছেলেটার অসুখ সারছে না। খেতে দিয়েছো আজ কিছু? আমার স্ত্রী অপ্রতিভ হয়ে খুব নরম সুরে বলল, একটা জবাব দে বলে। কি কথা বললো জানি না, আস্তে করে আমি বললাম কথাটা, তাতে আমার রাগটা পড়ে গেল। বললাম, ওই পুটলিটা খোলো, তোমার একজোড়া কাপড় আছে আর একটা তরল আলতা আছে। মেয়েরা আবার খিলখিল করে হেসে উঠল আমার এই অভিনয় দেখে। বীরুর ছোট বৌদি মুখে কাপড় গুজে হাসতে লাগলো। আমি বললাম, ইয়ে ইয়ে শোনো, আগে হাত পা ধোয়ার জল দাও একটু, তারপর একটু চায়ের জল চড়াও দেখি। সেই কখন ট্রেনে উঠেছি, ঝাঁকুনির চোটে আর এই 2 কোষ পথ হেঁটে খিদে পেয়ে গেছে। আর সেই সঙ্গে একটু হালুয়া করো তো। কাগজের ঠোঙা খুলে দেখো, কিশমিশ এনেছি, বেশ ভালো করে একটু হালুয়া করো, বুঝলে, কাবুলি কিশমিশ। বীরুর কাকিমা তো ডাক ছেড়ে হেসে উঠলেন। বীরুর মা বললেন, ছোড়া পাগল, কেমন করে বলছে দেখো, মা গো মা, উফ, হেসে আর পারি না। বীরুর ছোট বৌদির দম বন্ধ হয়ে গেল বোধহয় আমার এই অভিনয় দেখে হাসতে হাসতে। বললে, ওহ মা, আমি মরে যাব, যাই কোথায় ওর অভিনয় দেখে। ওর মনে হলো বোধহয় ওর অভিনয় শেখার শখ আছে, ওর ইচ্ছে হলো বোধহয় শিখতে। ওর ইচ্ছে হয়েছে, বুঝলে, এবার একটা বউ নিয়ে আসবে। আমাকে আবার শুনিয়ে দিল এক কথা। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। আমি রান্নাঘরে বসে স্ত্রীর সঙ্গে গল্প করছি। রান্না এখনো শেষ হয়নি? আমি বললাম, চিংড়ি মাছটা কেমন দেখলে? পচেনি তো গো? কালিয়াটা একটু ঝাল দিও বেশি করে, বুঝলে। বীরুর কাকিমা বললেন, হ্যাঁ রে, তুই কেবল খাওয়া দাওয়ার কথা বলবি বউয়ের সঙ্গে, আর অন্য কোনো কথা বলবি নে। কিন্তু আর কি ধরনের কথা বলবো আমি তো কোনো খুঁজে পাই না। ভাবলাম খানিকক্ষণ ধরে আর কি কথা বলা যায় এই সময়। আমি এই ধরনের কথা সকলকে বলতে বলেছি বলে, শোনাচ্ছি বলে তারা মজা পাচ্ছে ঠিকই, কিন্তু বারবার আরও কিছু কথা শুনতে চাইছে আমি বুঝতে পারলাম। এবার ভেবে ভেবে বললাম, শোনো, খুকির জন্য জামাটা আনবো, কাল ওর গায়ে একটা মাপ দিও তো আমায়। আর জিজ্ঞাসা করো কি রং ওর পছন্দ, না হলে আবার ছেলে মানুষ তো রেগে যাবে। আরও বাহাদুরি নেবার ইচ্ছা করলো। উৎসাহের সুরে বললাম, আমি নেপালি নাচ জানি, চা বাগানে থাকতে আমি দেখে শিখেছি, তোমরা দেখবে। মেয়েরা সবাই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও জানিস নাকি? বারে বা, দেখা দেখা দেখা, একদিন তো বলিসনি। কিন্তু আর একজন লোক দরকার যে নাচের জন্য। আমার সঙ্গে আর কে আসবে? সীতা থাকলে ভালো হতো, সে জানে, কিন্তু আর একজন তো দরকার। এরপর কার সঙ্গে নাচবে জিতু? কে জিতুর নাচের সঙ্গে সঙ্গ দেবে? জানতে গেলে অবশ্যই শুনতে হবে এর পরবর্তী পর্ব। আজকে এইটুকুই। তবে যাবার আগে সকলের কাছে একটা অনুরোধ, যারা আমার গল্পকথার ডালি পরিবারের এখনও সদস্য হননি কিন্তু গল্প শুনছেন, তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতা আমার কাছে একান্ত কাম্য। আজ তাহলে এইটুকুই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আগামী পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।